সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমি এসএসসি বায়োলজির ১২ নম্বর চ্যাপ্টার জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি এই সম্পর্কে আলোচনা করব এবং এই চ্যাপ্টারে তোমরা মোট এই 10টা টপিক সম্পর্কে জানতে পারবে এবং এই 10টা টপিক সম্পর্কে যদি তোমরা জেনে যাও তাহলে আশা করছি এর ভিতরে আর কোনো কিছুই তোমাদের জানা লাগবে না। এবং আমি আমার ক্লাসগুলোতে সবগুলো বিষয় সম্পর্কে খুব ভালো করে বিস্তারিত একদম বেসিক থেকে পড়াবো এবং তোমাদের জানানোর চেষ্টা করব। আশা করছি তোমরা খুব ভালোভাবেই জানতে পারবে। তাহলে প্রথমে জানবো জীবের বংশগতি কি। জীবের বংশগতি হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে মাতা এবং পিতার বৈশিষ্ট্য তার সন্তানের দেহে সঞ্চালিত হয়, ওই প্রক্রিয়াকে বলা হচ্ছে বংশগতি। আর অভিব্যক্তি কি? অভিব্যক্তি হচ্ছে পৃথিবীতে বিদ্যমান সবগুলো জীবেরই একটা নির্দিষ্ট পরিচয় রয়েছে, স্বতন্ত্র পরিচয় রয়েছে। প্রত্যেকটা জীবেরই আলাদা আলাদা কিছু অভিব্যক্তি, কিছু পরিচয় রয়েছে। এই পরিচয়টাই হলো তার অভিব্যক্তি এবং এই অভিব্যক্তি বা পরিচয়টা নিয়ন্ত্রিত হয় জিন দ্বারা। এই সম্পর্কে আমরা পরবর্তী সময় জানতে পারবো। তাহলে প্রথম টপিক হলো ক্রোমোজোম। ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে এই পুরা প্রক্রিয়ার, বংশগতি প্রক্রিয়ার প্রধান উপাদান, অর্থাৎ যে উপাদানের মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো সঞ্চালিত হয় সেই উপাদানকে বলা হচ্ছে ক্রোমোজোম। এবং ক্রোমোজোমের একটা উপাদান হলো, একটা অংশ হলো ডিএনএ ও আরএনএ। ডিএনএ কে বলা হচ্ছে রাসায়নিক উপাদান বা রাসায়নিক বস্তু। এরপর ডিএনএ অনুলিপন হলো যে প্রক্রিয়ার মাধ্যমে একটা ডিএনএ দুইটা ডিএনএ তে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। এরপর হলো ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট দুইটার জন্য করা হয় বা অনেক ক্ষেত্রেই করা যেতে পারে। ফার্স্ট হলো মা বাবা শনাক্ত করতে, অর্থাৎ সন্তানের পিতাকে, মাতাকে সেটা যাচাই করার জন্য ডিএনএ টেস্ট করা হয়, অথবা আসামি শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট করা হয়। এই ডিএনএ টেস্ট করার জন্য যে নমুনাটা ব্যবহার করা হয় সেই নমুনাটা হলো জৈবিক নমুনা, অর্থাৎ যেমন হচ্ছে থুতু, লালা, এরপর হলো রক্ত, হ্যাঁ, এরকম আরো অনেকগুলো উপাদান রয়েছে যে উপাদানগুলো দ্বারা ডিএনএ নমুনা সংগ্রহ করে আসামি বা পিতামাতা শনাক্ত করা যায়। এবার হলো জিন। আমাদের জীবের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে দৃশ্যমান এবং অদৃশ্যমান। দৃশ্যমান বলতে যেগুলো আমরা দেখি, অর্থাৎ কোনো একটা মানুষ লম্বা হয় অনেক বেশি, আবার কোনো একটা মানুষ খাটো হয়, কেউ মোটা হয় অনেক বেশি, আবার কেউ অনেক বেশি চিকন হয়, অথবা কেউ দেখতে কালো, অনেক কালো, আবার কেউ দেখতে অনেক সাদা বা ফর্সা। এই যে বিষয়গুলো, এই যে বৈশিষ্ট্যগুলো এবং অভ্যন্তরীণ কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই বিষয়গুলো যে বস্তু দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই বস্তুটা হচ্ছে জিন। এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এরপর হচ্ছে মেন্ডেলের সূত্র। জিন সম্পর্কে সর্বপ্রথম মেন্ডেল সাহেব ধারণা দিয়েছিলেন এবং তিনি জিনকে ফ্যাক্টর হিসেবে নামকরণ করেছিল। পরবর্তীতে বিজ্ঞানী জোহানসেন সেই ফ্যাক্টরকে নামকরণ করেছিল জিন হিসেবে। পরবর্তী টপিক হলো মানুষের লিঙ্গ নির্ধারণ। মানুষের লিঙ্গ নির্ধারণ বলতে সন্তান কি ছেলে হবে নাকি মেয়ে হবে এই বিষয়টা নির্ধারণ প্রক্রিয়া, এবং এই বিষয়টা নির্ধারিত হয় ক্রোমোজোম দ্বারা। এরপর জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক ডিসঅর্ডার মানে হলো বংশগত রোগ, অর্থাৎ মা বাবা থেকে কোন কোন রোগগুলো এবং কেন এই রোগগুলো তার সন্তানের দেহে সঞ্চালিত হয় এই বিষয়টাই হলো জেনেটিক ডিসঅর্ডার। এখানে তোমরা মোট দুই ধরনের জেনেটিক ডিসঅর্ডার সম্পর্কে জানবে। একটা হলো কালার ব্লাইন্ডনেস আর একটা হলো থ্যালাসেমিয়া। এবার হলো জীবনের আবির্ভাব, অর্থাৎ জীবের যে সঞ্চারটা, উৎপত্তিটা, অর্থাৎ জীবনের যে উৎপন্ন হওয়া, এই বিষয়টা কিভাবে হলো, এটাই হচ্ছে জীবনের আবির্ভাব। এরপর বিবর্তন সম্পর্কে আমরা একটা থিওরি পড়ব, যদিও বা দুইটা থিওরি খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ডারউইনের থিওরি আর একটা হচ্ছে ল্যামার্কের থিওরি, কিন্তু তোমাদের বইয়ে ল্যামার্কের থিওরিটা ব্যাখ্যা করা হয় নাই, তাই আমি একটু স্কিপ করব। যদি তোমরা চাও আমি এটা এক্সপ্লেন করতে পারি। তোমাদের বইয়ে ডারউইনের থিওরিটা দেওয়া আছে। ডারউইনের থিওরিটা কি ছিল? তার মধ্যে তার যে মতবাদটা ছিল সেটা হলো সিলেকশন, ন্যাচারাল সিলেকশন।
বা যোগ্যতমের জয়, অথবা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আশা করছি তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছ, এবং আমার পরবর্তী ক্লাস থেকে আমি ক্রোমোজোম, ডিএনএ এবং এই টপিকগুলো ব্যাখ্যা করব।